সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় নগরী আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সুন্নি বিদ্রোহীরা। প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাতের জন্য তারা 2011 সাল থেকে সশস্ত্র লড়াই করে আসছে। মাঝখানে কিছুদিন লড়াই বন্ধ থাকলেও শুক্রবার থেকে আলেপ্পো দখলে অভিযান শুরু করে বিদ্রোহী গ্রুপগুলোর জোট। রবিবার সকালে আল জাজিরা জানিয়েছে আলেপ্পো দখলের পর বিদ্রোহীরা দক্ষিণ দিকে অগ্রসর হতে শুরু করেছে। কোনো সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে পুরো ইদলিব প্রদেশ দখলের পর তারা হামা শহরেরও পৌঁছে গেছে। তবে আল জাজিরার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। শনিবার সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে তাদের কয়েক ডজন সদস্যকে হত্যা করা হয়েছে। পরিস্থিতির কারণে সেনাদের আলেপ্পো থেকে সরিয়ে নিয়েছে বাশার আল আসাদের সরকার। তবে সরকারের সমর্থনে রাশিয়ার বাহিনী আলেপ্পোতে বিদ্রোহীদের ওপর বিমান হামলা শুরু করেছে। বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত ভিডিও ও ছবিতে বিদ্রোহী যোদ্ধাদের আলেপ্পোর সড়কে অবস্থান করতে দেখা গেছে। অনেক জায়গায় সিরিয়ার সেনাবাহিনীর অনেক ট্যাঙ্ক ও সাঁজোয়া যানকে বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বিদ্রোহীদের সমর্থক নাগরিকরা নগরীতে বিজয় উল্লাস করেছেন। অন্যদিকে বেশ কিছু সেনা হারানোর পর সংযুক্ত আরব আমিরাত, ইরাক সহ প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্রনেতাদের সাথে টেলিফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বিদ্রোহী গ্রুপটির নেতৃত্বে রয়েছে হায়াত তাহরির আল শাম। গোষ্ঠীটি একসময় নুসরা ফ্রন্ট নামে পরিচিত ছিল। এছাড়া সিরিয়ান আরব আর্মি, সিরিয়ান ন্যাশনাল আর্মি, ফ্রি সিরিয়ান আর্মি সহ অনেকগুলো সংগঠন রয়েছে বিদ্রোহী জোটে। বিদ্রোহীরা আলেপ্পোর একটি সেনা ঘাঁটি দখলে নেওয়ার দাবি করেছে। অন্যদিকে রাশিয়া বলেছে তারা বিমান হামলা চালিয়ে 300 বিদ্রোহীকে হত্যা করেছে। রবিবার সকালেও আলেপ্পোতে রাশিয়ার বিমান হামলার খবর পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে সিরিয়া শাসন করছেন স্বৈরশাসক বাশার আল আসাদ। আরব বসন্তের সময় তার বিরুদ্ধে গণ আন্দোলন শুরু হলে কঠোর দমন পীড়ন চালায় তার পুলিশ ও সেনাবাহিনী। কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়। এক পর্যায়ে সশস্ত্র বিদ্রোহ শুরু করে বিরোধীরা। 2011 সাল থেকে শুরু হওয়া গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশারকে ক্ষমতায় টেকাতে সরাসরি মাঠে নামে রাশিয়া ও ইরান। রাশিয়া সরাসরি বিমান বাহিনী পাঠায়, আর ইরানের হয়ে যুদ্ধে যোগ দেয় হাজার হাজার ভাড়াটে মিলিশিয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্র, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত সমর্থন দিচ্ছে বিদ্রোহীদের। মাঝখানে বছর তিনেক গৃহযুদ্ধ কিছুটা শান্ত থাকলেও 3 দিন ধরে বিদ্রোহীরা জোরালো অভিযান শুরু করেছে। বিদ্রোহীরা মূলত সুন্নি মুসলমান। অন্যদিকে বাশার আল আসাদ শিয়া গোত্রভুক্ত। দীর্ঘদিন ধরে ইরান ও রাশিয়ার সমর্থন নিয়ে তিনি ক্ষমতা ধরে রেখেছেন মধ্যপ্রাচ্যের দেশটিতে। ইউক্রেন যুদ্ধ ঘিরে যে উত্তপ্ত পরিস্থিতি দেখা দিয়েছে তাতে ইতি টানতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ন্যাটো যদি ইউক্রেনের কিয়েভের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলো ন্যাটোর আওতায় নিয়ে নিরাপত্তার নিশ্চয়তা দেয় তাহলে এই পরিস্থিতিতে লাগাম টানা যাবে। প্রায় 3 বছর ধরে চলছে ইউক্রেন যুদ্ধ। এই সময়টাতে দেশটির 1/5 অঞ্চল দখল করেছে রাশিয়া। জেলেনস্কির ভাষ্যমতে ন্যাটো যদি ইউক্রেনের বাকি অঞ্চলের নিরাপত্তা এবং যুদ্ধ থামানোর আশ্বাস দিয়ে কোনো চুক্তি করে তাহলে রাশিয়ার দখলে থাকা অঞ্চলগুলো মুক্ত করার চেষ্টা করবেন তিনি। সম্প্রতি ইউক্রেন যুদ্ধ ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিয়েভের সরকারি ভবনগুলোতে হামলার হুমকি দিয়েছেন। ইউক্রেনের জ্বালানি খাত লক্ষ্য করেও ব্যাপক হামলা চালানো হচ্ছে। রাশিয়ার ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এমন পদক্ষেপ নিয়েছে মস্কো। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম স্কাই নিউজকে জেলেনস্কি বলেন, আমরা যদি যুদ্ধের এই উত্তপ্ত পর্যায়ের ইতি টানতে চাই তাহলে ইউক্রেনে আমাদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলো ন্যাটোর সুরক্ষা বলয়ের ভেতরে আনতে হবে। এটাই আমাদের প্রথমে করতে হবে। এরপর কূটনৈতিকভাবে ইউক্রেনে অন্য অঞ্চলগুলো ফিরে পাবো আমরা। রাশিয়ার বিরুদ্ধে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের কাছ থেকে বিপুল পরিমাণ সামরিক সহায়তা পেয়েছে কিয়েভ। তবে গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়লাভের পর এই সহায়তা কতটা জারি থাকবে তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। যুদ্ধ থামাতে ট্রাম্প তৎপর হবেন বলেও তার অতীত নানা বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাইডেন ইউক্রেনকে যে সামরিক সহায়তা দিচ্ছেন কংগ্রেসে তার কড়া সমালোচনা করে আসছে ট্রাম্পের রিপাবলিকান দল। এই সহায়তা জারি রাখার পক্ষে নয় তারা। ট্রাম্পও বলেছেন ক্ষমতায় বসার পর কয়েক ঘন্টার মধ্যে যুদ্ধ থামাতে পারবেন তিনি। রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধের চুক্তিতে যেতে রাজি ক্রেমলিনও।
নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের আগে বিদেশি শিক্ষার্থী ও স্টাফদের দ্রুত ক্যাম্পাসে ফিরে আসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। ট্রাম্প প্রশাসন বিদেশিদের ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে পারে এমন আশঙ্কা থেকে বিশ্ববিদ্যালয়গুলো এই আহ্বান জানিয়েছে। আগামী 20 জানুয়ারি শপথের মাধ্যমে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। আর শপথ নেওয়ার দিনই অর্থনীতি ও অভিবাসী সংক্রান্ত কয়েকটি নির্বাহী আদেশ জারি করবেন বলে জানিয়েছেন তিনি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক ব্যুরো এবং আন্তর্জাতিক শিক্ষা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে যত আন্তর্জাতিক শিক্ষার্থী রয়েছে তার মধ্যে 54% ভারত এবং চীনের। এর মধ্যে গত বছর ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা রেকর্ড সংখ্যক 23% বেড়েছে। অপরদিকে চীনা শিক্ষার্থীর সংখ্যা 4% কমলেও যুক্তরাষ্ট্রে তাদেরই সবচেয়ে বেশি নাগরিক পড়াশোনা করে। এদিকে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে আগামী 20 জানুয়ারি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই তিনি ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে চান, সেই সঙ্গে বন্দি বিনিময় চুক্তিও করতে চান। সম্প্রতি মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম সংবাদ মাধ্যম এক্সিওসকে এ কথা জানিয়েছেন। এ সপ্তাহে ইসরায়েল সফর করেন লিন্ডসে গ্রাহাম। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে তিনি বলেন, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির বিষয়ে ট্রাম্প আগের চেয়ে অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ। তিনি যুদ্ধবিরতিকে সমর্থন করেন, আর এতে জিম্মি মুক্তির জন্য একটি চুক্তি অন্তর্ভুক্ত থাকবে। লিন্ডসে গ্রাহাম আরও বলেন, তিনি ট্রাম্প এখনই এটার বাস্তবায়ন দেখতে চান। আমি ইসরায়েলের ও এই অঞ্চলের মানুষকে জানাতে চাই যে জিম্মি ইস্যুতে মনোযোগ দিয়েছেন ট্রাম্প। তিনি জিম্মি হত্যা বন্ধ করতে চান, যুদ্ধ বন্ধ চান। ইসরায়েল ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করা এবং ইরানের বিরুদ্ধে আঞ্চলিক সামরিক জোটের মতো লক্ষ্যে মনোযোগ দেওয়ার আগে প্রথম পদক্ষেপ হিসেবে ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি দেখতে চান, এমনটাই মন্তব্য করেন সেনেটর গ্রাহাম। প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন বিদায়ের আগে মিত্র দেশগুলোর কাছে অস্ত্র বিক্রির অনুমোদনের ধারাবাহিকতা বজায় রেখেছে। সর্বশেষ তাইওয়ানের জন্য $38 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা জানিয়েছে 2025 সাল থেকে তাইওয়ানে F-16 যুদ্ধবিমান সহ রাডার সিস্টেমের খুচরা যন্ত্রাংশ সরবরাহ শুরু হবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত এই বিক্রির প্রস্তাব তাইওয়ানের নিরাপত্তা জোরদারে সহায়তা করবে। এর আগে ইউক্রেন ও ইসরায়েলকেও সামরিক সহায়তা দিয়েছে বাইডেন প্রশাসন। ইউক্রেনকে প্রায় $120 কোটি সামরিক প্যাকেজ দেওয়া হয়, যাতে সামরিক যান, ড্রোন ও প্রতিরক্ষা সরঞ্জাম অন্তর্ভুক্ত ছিল। ইসরায়েলের জন্য $500 কোটি প্রতিরক্ষা সহযোগিতা অনুমোদন করা হয়, যা মূলত আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য। তবে সর্বশেষ তাইওয়ানের জন্য এই অস্ত্র চুক্তি চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে। স্বশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। দীর্ঘদিন ধরে তারা তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রির বিরোধিতা করে আসছে। এদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাইচিংতে শনিবার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর উদ্দেশ্যে সফর শুরু করেছেন। তার সফরে যুক্তরাষ্ট্রের হাওয়াই ও গুয়াম দ্বীপে যাত্রা বিরতি থাকবে বলে জানানো হয়েছে। তবে এই ঘটনায় চীন ক্ষোভ প্রকাশ করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাইওয়ানের নেতাদের যুক্তরাষ্ট্রে যাত্রা বিরতির নিন্দা জানিয়ে ওয়াশিংটনকে একীকরণে সহায়তার আহ্বান জানিয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এটি নিয়মিত ও অনানুষ্ঠানিক যাত্রা বিরতি। একে রাজনৈতিক উস্কানির অজুহাত হিসেবে দেখার যৌক্তিকতা নেই। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, ইউক্রেন যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপের ফলে ইউক্রেন দূরপাল্লার অস্ত্রের ব্যবহার করছে। এই অস্ত্রের ব্যবহারে আত্মরক্ষার জন্য মস্কোর লড়াইয়ের অধিকার আছে। রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসোভের সঙ্গে বৈঠকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এই মন্তব্য করেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা KCN এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসোভের সঙ্গে বৈঠক করেছেন কিম জং উন। বৈঠকে তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা কিয়েভ কর্তৃপক্ষকে নিজেদের দূরপাল্লার আঘাত হানতে সক্ষম অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে বাধ্য করেছে। এখন শত্রুপক্ষকে মূল্য দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া উচিত মস্কোর। কিমের বরাত দিয়ে KCN বলেছে, আধিপত্য বিস্তারের জন্য সাম্রাজ্যবাদীদের নেওয়া পদক্ষেপ থেকে নিজ সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় উত্তর কোরিয়ার সরকার, সেনাবাহিনী এবং জনগণ সর্বদা রুশ ফেডারেশনের নীতিকে সমর্থন করবে। গত জুনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে কিম জং উন যে ব্যাপক কৌশলগত অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর করেছিলেন, তার আওতায় সামরিক সহ সকল ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে সম্পর্ক সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা।
ওই সময় দুই দেশের মাঝে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়। গত বছরের সেপ্টেম্বরে রাশিয়ায় উভয় দেশের নেতাদের শীর্ষ বৈঠকের পর থেকে নাটকীয়ভাবে উন্নত সম্পর্ক গড়ে তুলেছে মস্কো এবং পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী ওই বৈঠকের পর রাশিয়ায় 10,000-এরও বেশি গোলাবারুদের কন্টেইনারের পাশাপাশি স্বচালিত হাউটজার এবং একাধিক রকেট লঞ্চার পাঠিয়েছে উত্তর কোরিয়া। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।